ঈশান কোন ফাহমিদা ফাহমি। অনুগল্প গল্পের প্রথম থেকে শেষ অংশ। কখনো কাউকে ভালোবেসেছেন? এক অপরিচিত মেয়ের কাছ থেকে হুট করে এমন অদ্ভুত প্রশ্ন শুনে চমকে যায় ঈশান। কি বলবে কিছু বুঝতে না পেরে বলল, সরি, আপনার কথা ঠিক বুঝে উঠতে পারলাম না। ঈশানের কথা শুনে মুচকি হাসে কৌনিকা। তারপর আবারও সেই শান্ত কণ্ঠেই বলে ওঠে, না বোঝার তো কিছু নেই। আমি তো এতটাও কঠিন প্রশ্ন করিনি। শুধু জিজ্ঞাসা করেছি কাউকে কখনো ভালোবেসেছিলেন কিনা। সেটা জেনে আপনি কি করবেন মিস? নামটা জানা না থাকার কারণে বলতে পারল না। ঈশানের সমস্যাটা বুঝতে পেরে নিজেই নিজের নামটা বলল, কৌনিকা। ছোট করে কোন? হ্যাঁ, সে যাই হোক। আপনার জেনে কি লাভ? আমার কোন কিছু না, শুধু জানতে চেয়েছিলাম। এই যা। না, কখনো কাউকে ভালোবাসা হয়নি। তবে একজনকে ভালো লেগেছিল, তাও কিছুদিন পরে আবার সব আগের মতো। ঈশানের জবাবটা পেয়ে খানিকক্ষণ চুপ থেকে বলল, তাহলে আপনার কাজ নয় আমার বিষয়টা বোঝার। আপনি যেতে পারেন। নিজ থেকে সাহায্য করতে এসে এমন কথা শুনে বেশ রাগ হল ঈশানের। তার এত টাইম নেই যে এখানে এক অপরিচিত মেয়ের সাথে তা নষ্ট করবে। তাই একটু রেগেই বলল, মিস কোন আইসক্রিম? আপনি এত অকৃতজ্ঞ কেন? মরতে গিয়েছিলেন আপনি, সেখান থেকে বাঁচিয়েছি আমি। আমি সময় মতো না এলে এতক্ষণে আপনাকে বলিনি আমাকে বাঁচাতে। নিজ থেকে এসেছেন আপনি। আর আমার নাম কোন আইসক্রিম নয়। এমন একরোখা কথা শুনে মেজাজটা আরো খারাপ হল ঈশানের। তাও চুপ থাকল। ঈশানকে চুপ থাকতে দেখে কৌনিকা নিজ থেকেই বলতে লাগল, একজনকে ভালোবেসেছিলাম খুব। সেও আমাকে কথা দিয়েছিল কখনো ছেড়ে যাবে না। কিন্তু আজ সে পরিবারের পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। তাও আমার চোখের সামনে। কি হাসি খুশি ছিল ও। এত কিছুর পরও আপনি বলবেন আমার করা কাজটা ভুল? কথাগুলো বলেই ঈশানের দিকে তাকালো কৌনিকা। দেখল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে ঈশান। তাই মুচকি হেসে বলল, বললাম না, এটা আপনার বোঝার বিষয় না। আপনি যেতে পারেন। আমি আর এ ধরনের কিছু করব না। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়ি চলে যাব। এতক্ষণ যাবৎ একটা কথাও বলেনি ঈশান। কিন্তু এখন আর চুপ করে থাকল না। প্রথমত, আমি এখনো বলবো কাজটা আপনি ভুল করেছিলেন। এরকম একজন মানুষের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। আর দ্বিতীয়ত, আপনার বিষয়টা আমি বুঝেছি। তবে এত রাতে একা একটা মেয়েকে এভাবে নির্জন রাস্তাতে ছেড়ে চলে যেতে পারি না আমি। আপনি চলুন, আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসব। তার দরকার পড়বে না। আমি চলে যেতে পারব। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে। কথাগুলো বলেই চলে যেতে নিল। কিন্তু কিছু একটা ভেবে আবার ও পেছনে ঘুরে বলল, আমি অকৃতজ্ঞ নই। আপনার করা সাহায্য আমি কখনো ভুলব না। যদি কখনো সুযোগ হয় তাহলে আমি এই উপকারটা ফিরিয়ে দেব আপনাকে। আজ চলি। ভালো থাকবেন। মেয়েটার কথায় কি ছিল তা বুঝল না ঈশান। শুধু এক নজরে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়েছিল। যতক্ষণ পর্যন্ত না মেয়েটি চোখের আড়ালে চলে গেল। মেয়েটি চলে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজেও চলে গেল। কিন্তু এদের গল্প যে এখানেই শেষ না। হয়তো উপরওয়ালা এদের জন্য ভিন্ন কিছু লিখে রেখেছেন। আবার নাও হতে পারে। কোথায় গিয়েছিলে কোন? মায়ের এমন কঠিন প্রশ্নেও যেন কোনো হেলদোল হল না তার। সে তার নিজের মতোই চুপচাপ দাঁড়িয়ে থাকল। কৌনিকাকে এভাবে চুপ থাকতে দেখে তার বাবা এগিয়ে এসে বললেন, কি হয়েছে মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? তুমি জানো না যে মেয়েদের এত রাত পর্যন্ত বাহিরে থাকা ঠিক নয়? তাহলে আজ কেন করলে এমনটা? বাবার কথা শুনে আর চুপ থাকল না কৌনিকা। এবার বাবার উদ্দেশ্যে আস্তে করে বলল,
আমার ভুল হয়ে গিয়েছে বাবা, এরপর কখনো আর এমনটা হবে না। মেয়ের এইটুকু কথাতেই যেন সন্তুষ্ট হলেন তোফাজ্জল আহমেদ। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যাও মা, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কৌনিকা ও বাধ্য মেয়ের মতো চুপচাপ চলে গেল রুমে। সেই কোন সকাল থেকে রুমের দরজায় কড়া নাড়ছেন মিসেস তাসলিমা বেগম, কিন্তু ভেতর থেকে না আসছে কোনো আওয়াজ, না কেউ খুলছে। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। তার মেয়ে তো কখনো এমন করে না। কাল রাতেও বেশ অগোছালো লেগেছিল মেয়েটাকে, আর আজ দরজা খুলছে না। এসব উদ্ভট কথা চিন্তা করতে করতে তোফাজ্জল আহমেদকে ডেকে পাঠালেন তিনি। সাথে রুমের ডুপ্লিকেট চাবিও নিয়ে এলেন। তোফাজ্জল আহমেদও যখন ডাকাডাকি করে কোনো সাড়া পেলেন না, তখন রুমের দরজা আনলক করে ভেতরে ঢুকলেন তারা দুজন। ভেতরে গিয়েই তাসলিমা বেগম এক চিৎকার দিয়ে উঠল, এসব কি কৌনিকার বাবা? সারা রুম এলোমেলো করা, মনে হচ্ছে রুমের উপর দিয়ে কোনো ঝড় বয়ে গিয়েছে। চারপাশের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিকে পড়ে আছে, কোনটা অক্ষত অবস্থায় তো কোনটা আবার বিধ্বস্ত অবস্থায়। এসব দেখে তাসলিমা বেগমের রীতিমতো মাথা ঘুরে পড়ার উপক্রম হয়েছে। তিনি আর এক মুহূর্ত নষ্ট না করে মেয়েকে খুঁজতে শুরু করলেন। এদিক সেদিকে তাকাতেই দেখতে পেল মেয়ে তার ফ্লোরে বসে খাটের এক কোণাতে মাথা রেখে চুপচাপ শুয়ে আছেন। চোখ মুখ চুলের জন্য দেখা যাচ্ছে না। মেয়ের এরকম অবস্থা দেখে সাথে সাথে দৌড়ে মেয়ের কাছে গেলেন তাসলিমা বেগম আর তোফাজ্জল আহমেদ। মেয়ের হাত দুটো দেখে তাদের চোখ ছানাবড়া। তাসলিমা বেগম তাড়াতাড়ি মেয়ের পাশে বসে মুখের সামনে থেকে চুল সরিয়ে দেখল তার চোখ বন্ধ, কোনো সারা শব্দ নেই। শরীর কেমন নিস্তেজ হয়ে পড়েছে। কিছুক্ষণ পর তারা বুঝল মেয়ের জ্ঞান নেই। হাত দুটোর তালুর অবস্থা নাজেহাল, ক্ষত বিক্ষত হয়ে এখন রক্তও শুকিয়ে গিয়েছে। কতক্ষণ ধরে তাদের মেয়ে এই অবস্থায় রয়েছে তা তাদের জানা নেই। তোফাজ্জল আহমেদ মেয়েকে তাড়াতাড়ি করে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তার ডাকতে গেল। আর এদিকে তাসলিমা বেগম কান্না করছে আর মেয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কেন এমন করলি মা? আমরা কি করেছিলাম যে এভাবে নিজেকে কষ্ট দিলি? তাকা না মা, একটু দেখ আমার দিকে। আর কখনো বকব না তোকে, তাও এভাবে থাকিস না। বেশ কিছুক্ষণ পর তোফাজ্জল আহমেদ ডাক্তার নিয়ে এলো। কিছুক্ষণ দেখার পর ডাক্তার তাদের জানালো, অতিরিক্ত মানসিক চাপের মাঝে আছে আপনাদের মেয়ে। সাথে হাত থেকে এমন রক্তপাতের জন্য আর ঠিক থাকতে পারেনি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আপনারা টেনশন করবেন না। হাতে ব্যান্ডেজ করে দিয়েছি আর একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি। ও কিছুক্ষণ ঘুমাক। আর কিছু ঔষধ দিয়ে দিচ্ছি, এগুলো খাইয়ে দেবেন সময় মতো। আর ওর জ্ঞান আসার পর কোনো প্রকারের চাপ দিবেন না ওকে যে কি হয়েছিল না হয়েছিল। সকাল সকাল প্রচুর বিরক্ত হচ্ছে ঈশান। তার মায়ের একের পর এক প্রশ্নে গত রাতের মাথা ব্যথাটা যেন আবার জ্যান্ত হয়ে উঠেছে। বেশিক্ষণ মায়ের কথা সহ্য করতে না পেরে বলল, উফ মা, একটু চুপ করবে? আমার সত্যি খারাপ লাগছে খুব। পারলে এক কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও প্লিজ। আমি রুমে গেলাম। কথাটা বলে আর এক মুহূর্ত ও দাঁড়াল না সেখানে। দ্রুত পা চালিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে ছেলের এরকম কথাতে কিছু মনে করল না নীলিমা খাতুন, কারণ তার ছেলে বরাবরই এমন খিটমিটে মেজাজের। ছেলের কথা মতো তার রুমে কফি বানিয়ে নিয়ে গেল। গিয়ে দেখে ছেলে ল্যাপটপে ব্যস্ত, হয়তো অফিসের কাজ করছে। তাই কথা না বাড়িয়ে বলল, এই যে তোর কফি। কাপটা টেবিলে রেখে দাঁড়িয়ে রইলেন নীলিমা খাতুন। কফি ভর্তি কাপটা হাতে নিয়ে একটু খেয়ে পুনরায় রেখে দেওয়ার সময় দেখল মা এখনো দাঁড়িয়ে আছেন। কি বলবে? বলে ফেলো তাড়াতাড়ি। এভাবে দাঁড়িয়ে থাকার কোন মানে হয় না।
তার মতলব যে ছেলে ধরে ফেলেছে তা দেখে মুচকি হাসল নীলিমা খাতুন। হালকা একটু কেশে বলল, তোর আন্টির বাসায় যাব আজ। তোর বাবা তো বাসায় নেই, আবার তোর ও আজ অফ ডে, তাই ভেবেছি তোকে নিয়েই যাব। তাছাড়াও তোকে সেই ছোট থাকতে দেখেছে ওরা। তোর আন্টিও শখ করেছে তোকে দেখার। তুইও তো তাদের বহু বছর ধরে দেখিস না, তাই তুই আমার সাথে যাবি আজ। একনাগাড়ে এতগুলো কথা একসাথে বলে জোরে শ্বাস ফেলল নীলিমা। ছেলের সামনে না, মনে হচ্ছে কোনো বাঘের সামনে দাঁড়িয়ে আছে সে। মায়ের এমন কথা শুনে বেশ কিছুক্ষণ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল মায়ের দিকে। তারপর সোজা হয়ে বসে বলল, ভালোই মতলব করেছ দেখছি। বাহ, দারুণ বুদ্ধি তোমার। কিন্তু আমি কোথাও যাচ্ছি না, এবার তুমি যেতে পারো। নীলিমা জানতেন ছেলে এরকমই কিছু একটা বলবে, তাই এবার একটু অন্যভাবে বলল, দেখ বাবা, তোকে আমি যেতে বলতাম না যদি তোর বাবা থাকত, কিন্তু উনি তো বাসায় নেই। তার উপর যাওয়াটা খুব দরকার। এমন করিস না বাবা, এবারটা চল প্লিজ। আর কখনো তোকে কিছু বলবো না। না করিস না আর। মায়ের এমন আকুতি ভরা কণ্ঠ শুনে চুপ থাকল ঈশান। ছেলেকে চুপ থাকতে দেখে মন খারাপ করে চলে যাচ্ছিল নীলিমা। তখনই ঈশান বলল, রেডি হয়ে আমাকে বলো, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি। ছেলের কথাতে খুশি হলেন নীলিমা, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন নিজের প্রাণপ্রিয় বান্ধবীর বাসার উদ্দেশ্যে। কোন, এমন করলে কিন্তু মার খাবি এখন। সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, মুখে তোলার কোনো নামই নিচ্ছিস না। কি সমস্যা কি? এমনি মন ভালো নেই। তার উপর মায়ের এমন চিৎকার চেঁচামেচি আর সহ্য হচ্ছে না কৌনিকার, তাই কিছুটা বাধ্য হয়েই কানে ইয়ারফোন গুজে বসে রইল। এদিকে মেয়ের এমন কাণ্ড দেখে বেশ বিরক্ত তাসলিমা। হাতে খাবারের প্লেট নিয়েই লিভিং রুমে পায়চারি করছে। এমন সময় সদর দরজার বেলটা বেজে উঠল। হাতে খাবারের প্লেট নিয়েই ছুটল দরজা খুলতে। দরজা খুলে পুরো হা হয়ে রয়েছেন তাসলিমা বেগম। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখে কি বলবে কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। শুধু অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুই? সেই ছোট থেকেই তাসলিমা বেগম সারপ্রাইজ জিনিসটাকে খুব পছন্দ করেন, কিন্তু তিনি ভাবতে পারেননি যে এই বয়সে এসেও তাকে এভাবে সারপ্রাইজ পেতে হবে। চোখের সামনের মানুষটিকে দেখে তিনি যেন মুহূর্তের মাঝে বাচ্চা হয়ে গেলেন। হাতের প্লেটটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে জড়িয়ে ধরল তার একমাত্র বান্ধবী নীলিমাকে। নীলিমা ও বান্ধবীর এমন বাচ্চামো দেখে হেসে তাকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর তাসলিমা স্বাভাবিক হয়ে তাকে ছেড়ে দিয়ে ভেতরে নিয়ে এলো। ভেতরে আসতে আসতে নীলিমা তাসলিমাকে প্রশ্ন করল, সে কোথায়? কি অবস্থা এখন? নীলিমার প্রশ্নে তাকে চোখের ইশারাতে সোফার দিকে ইঙ্গিত করল তাসলিমা। তাসলিমার ইশারা অনুসরণ করে সেদিকেই চোখ রাখল নীলিমা খাতুন। দেখল পিছন দিক হয়ে মাথাটা সোফার সাথে হেলান দিয়ে রেখে বসে আছে কৌনিকা। কৌনিকাকে এমন চুপচাপ দেখে আবার ও প্রশ্ন করল, ও কি আমাকে দেখেনি? এমন চুপচাপ কেন? খাবার নিয়ে চেঁচামেচি করেছিলাম বলে কানে ইয়ারফোন গুজে বসে আছেন মহারানী, তাই তোর কথা শুনেনি। তুই গিয়ে আগে বসো, আমি আসছি এক্ষুনি। নীলিমাকে সেখানে রেখেই রান্নাঘরের দিকে ছুটে গেলেন তাসলিমা। তাসলিমা যাওয়ার পর পরেই নীলিমা ধীরে সুস্থে কৌনিকার পাশে গিয়ে বসলেন। কেউ তার পাশে এসে বসেছে বুঝতে পেরে সোজা হয়ে বসে চোখ খুলে পাশে তাকালো কৌনিকা। তাকাতেই চোখ বড় করে মুখ হা করে বসে রইল সে। আনমনেই কান থেকে ইয়ারফোন খুলে কোলের উপর রাখল। কৌনিকাকে এভাবে বলদ হতে দেখে হেসে দিল নীলিমা খাতুন। নীলিমা খাতুনকে হাসতে দেখে স্বাভাবিক হয়ে বসল কৌনিকা। কিরে পুচকি, অবাক হয়েছিস আমাকে দেখে?
নীলিমার প্রশ্ন শুনে মুচকি হাসল কৌনিকা। তারপর নীলিমাকে জড়িয়ে ধরে বলল, অনেক অবাক হয়েছি আন্টি। কতদিন পর দেখলাম বলো তো তোমাকে। এভাবে কেউ সারপ্রাইজ দেয়? কৌনিকাকে স্বাভাবিক দেখে তিনিও একটু স্বস্তি পেলেন। এদিকে ঈশানের গাড়ি রেখে ভেতরে আসতে একটু সময় লেগেছে। এসেই দেখে তার মাকে একটা মেয়ে জড়িয়ে ধরে বসে আছে। পেছনে দিকে দাঁড়িয়ে থাকার কারণে কারো মুখই দেখতে পাচ্ছে না সে। তাই সে সদর দরজার সামনে দাঁড়িয়েই তার মাকে ডেকে উঠল, মা। নিজের ছেলের কণ্ঠ শুনে কৌনিকাকে নিজের থেকে ছাড়িয়ে দরজার দিকে তাকালো নীলিমা। এদিকে পরিচিত কোনো পুরুষের কণ্ঠ শুনে ঘাবড়ে গেল কৌনিকা। সে আর পেছনে তাকাল না, কিন্তু মনে মনে ভাবতে লাগল, কে এই লোক? কৌনিকার ভাবনার মাঝেই নীলিমা বলে উঠে, আয় এদিকে এসে বসো। তোর আন্টি একটু রান্নাঘরে গিয়েছে। সে আসতে আসতে এই পুচকির সাথে পরিচিত হও। এসো। মায়ের কথা অনুযায়ী ঈশান গিয়ে তার মায়ের পাশের সোফাতে বসল। ঈশানের মেজাজ খারাপ থাকার জন্য সে আর কোনো দিকে তাকাল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে রইল। এদিকে নীলিমার ছেলেকে দেখার জন্য এক পলক শুধু উপরের দিকে তাকাল কৌনিকা। সাথে সাথে সে স্তব্ধ হয়ে গেল। সে আজ পর এতটাই অবাক হয়েছে যে এখন কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। এরই মাঝে তাসলিমা বেগম চলে আসেন হাতে হরেক রকমের খাবার নিয়ে। এসেই তিনি ঈশানকে দেখে মুচকি হেসে বলে, কেমন আছো বাবা? কতদিন পর দেখলাম তোমাকে। মাশাআল্লাহ, বেশ বড় হয়ে গিয়েছে রে নীলু তোর ছেলেটা। তাসলিমা বেগমের কথার প্রেক্ষিতে ঈশান ও মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করল, জি ভালো আন্টি। আপনি ভালো আছেন? তাসলিমাও হাসি মুখে জানালো সে ভালো আছেন। তাসলিমার সাথে সৌজন্যে বিনিময় করে মায়ের দিক তাকাতেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে গেল ঈশান। নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে বলেই ফেলল, মিস কোন আইসক্রিম? আপনি এখানে কি করছেন? কৌনিকা ঠিক এই ভয়টাই পাচ্ছিল। এমনি তার এই অবস্থা দেখে মা বাবার কারো মন ভালো নেই। তার উপর যদি কাল রাতের রাস্তার কাহিনী শোনে তাহলে আরও ভেঙে পড়বে। কিন্তু তার থেকেও বেশি মেজাজ খারাপ হচ্ছে এই লোকটার মুখে নিজের নামের এমন বিকৃতি শুনে। চোখমুখ কুঁচকে তাকালো সে ঈশানের দিকে। তাকিয়ে দেখল ঈশান এখনো তার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। তা দেখে বেশ বিরক্ত হয় কৌনিকা। তাও নিজেকে শান্ত রেখে বলে ওঠে, আমার বাড়িতে আমি থাকব না তো কি আপনি থাকবেন? আর আমি আগেও বলেছি আমার নাম কৌনিকা। ছোট করে কোন ডাকে সবাই। উজবুকের মতো কোন আইসক্রিম কেন ডাকেন আপনি? এতক্ষণ অবাক হয়ে থাকলেও এবার বেশ চটে গিয়েছে ঈশান। মেয়েটার সাহস কত বড়! অতিথিকে এভাবে বলছে। এ কেমন মেয়েরে বাবা! কিন্তু মা, আন্টি এদের সামনে আর কিছু বলল না ঈশান। এরকম একটা কথা শুনেও সে চুপচাপ বসে পড়ল। কেন জানি মেয়েটাকে কিছু বলতে ইচ্ছে করল না তার। এমন কথা শুনেও যখন ছেলেকে চুপ থাকতে দেখল তখন অনেক অবাক হলেন নীলিমা। কারণ তার জানা মতে ছেলেকে ভালো কথা বললেও ছেলে তার খিটখিট করে। আর আজ এত বড় কথা শুনেও ছেলে চুপ, এটাও সম্ভব? এদিকে ঈশানের সাথে কৌনিকাকে এরকম ব্যবহার করতে দেখে তাসলিমা বেগম কৌনিকাকে বকতে নিলেন। কিন্তু নীলিমা তাকে সাথে সাথেই থামিয়ে দিলেন। এদিকে তাদের কথার মাঝে আবারও বেলটা বেজে উঠল। তাসলিমা বেগম সবাইকে বসতে বলে নিজে গেলেন দরজা খুলতে। দরজা খুলেই দেখল কবির দাঁড়িয়ে। এত দেরি কেন হলো তোর? আর আপা কোথায়? আপাকে ও তোর সাথে আসতে বলেছিলাম। আরে মামানি আর বলো না, আজ সকাল থেকে আম্মার কোমর ব্যথাটা বেড়েছে, তাই আর আনলাম না। তো কোন আপু কোথায়? ভেতরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল কবির। তাসলিমা বেগম ও সোফার দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। সেদিকে তাকাতেই আনন্দে চেঁচিয়ে উঠল কবির, আরে ঈশান ভাই, তুমি এখানে?
কথাটা বলে নিজেও বলদ হয়ে গেল আর বেচারা ঈশানকেও বলদ বানিয়ে দিল। ঈশানের ইচ্ছে করছে উঠে গিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দিতে। এত করে ইশারায় চুপ থাকতে বলল, কিন্তু বলদটা সেই বলেই ফেলল। এদিকে কবির ঈশানকে চেনে দেখে সবাই অবাক হল বেশ। কৌনিকা আস্তে করে কবিরকে বলল, তুই ওনাকে চিনিস ভাই? সারা ঘরে পিনপিন নীরবতা বিরাজ করছে। সবাই বেশ কৌতূহল নিয়ে কবিরের দিকে তাকিয়ে আছে। আর এদিকে বেচারা কবির নিজের কথার জালে নিজেই ফেঁসে গিয়েছে। কি বলবে বুঝতে না পেরে ঈশানের দিকে তাকালো। ঈশান ও ইশারায় কিছু একটা শিখিয়ে দিল কবিরকে। সাথে সাথেই কবির বলে উঠল, আরে আপু, ভাইয়াকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনি। ওনার ফ্রেন্ড লিস্টে রয়েছি আমি। সেখান থেকেই চেনা। আবার ভাইয়া খুব ভালো গান ও করে জানো তো আপু। আমি তো ওনার অনেক বড় একজন ভক্ত। শেষের লাইনটা নিজ থেকে পাকনামি করে বলে দিয়েছে কবির। যার জন্য আবারও মেজাজ খারাপ হচ্ছে ঈশানের। কি দরকার ছিল শেষে এটা বলার? কিন্তু সবার সামনে নিজের রাগটা আর প্রকাশ করতে পারল না সে। কবিরের এই কথাটা সবাই যে কম বেশি বিশ্বাস করেছে তা বুঝে গিয়েছে ঈশান। তাই আগের মতোই স্বাভাবিক হয়ে বসে থেকে কবিরের উদ্দেশ্যে প্রশ্ন করল, ভালো আছো কবির? তো তুমি কি এদের আত্মীয়? হ্যাঁ ভাইয়া। এটা আমার মামার বাসা। আর আপনি এখানে কি করছেন? নীলিমার দিকে তাকিয়ে আবার বলল, ওহ, আপনি কি আন্টির ছেলে? ঈশান ও মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ, সে নীলিমার ছেলে। এদিকে কবিরকে পেয়ে ভালোই আড্ডা জমিয়ে ফেলেছে সবাই। কারণ কবির অনেক মজার মানুষ। সে এরকম আড্ডা ভালোই জমাতে পারে। কিন্তু এত কিছুর মাঝেও কৌনিকার মনটা যেন একটুও ভালো নেই। সে ধীরে ধীরে উঠে চলে গেল ছাদের দিকে। সবাই দেখল তার যাওয়া, কিন্তু কেউ কিছু বলল না। থাকুক না সে একটু একা। ও ভালো থাকলেই তো সবাই ভালো থাকবে। কৌনিকা চলে যেতেই নীলিমা তাসলিমাকে প্রশ্ন করল, কি হয়েছিল ওর? কিছু জানিস? বলেছে ও কিছু? না রে নীলু, কিছুই বলেনি আমাদের। তোকে তো সবই বলেছি ফোনে। তাদের দুজনের কথার মাঝে হুট করে ঈশান বলে উঠল, কিছু মনে না করলে আমি একটা কথা বলি? আসার সময় মায়ের কাছ থেকে যতটুকু শুনলাম তাতে মনে হয় এখন ওকে এসব নিয়ে প্রেশার না দেওয়াটাই ভালো। যেহেতু ডক্টরও মানা করেছেন, তাই ওকে ওর মতো ছেড়ে দেওয়াটাই মনে হয় ভালো হবে। বাকিটা আপনাদের ইচ্ছে। ঈশানের কথাতে যুক্তি আছে দেখে তারাও আর কিছু বলল না। এরই মাঝে কবির বলে উঠল, এখানে যেহেতু বড়রা কথা বলছে সেহেতু আমাদের এখানে থাকা ঠিক নয়। তাই আমি বলছি কি ঈশান ভাইয়াকে নিয়ে ছাদে যাই একটু? কি বলো মামানি? তাসলিমা বেগম ও মাথা নাড়িয়ে বললেন, যা তাহলে। ঘুরিয়ে নিয়ে আয় ওকে। চলো ভাইয়া, তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। কথাটি বলেই কবির উঠে হাঁটা শুরু করল। ঈশান ও উঠে চলে গেল কবিরের পেছনে পেছনে। তাসলিমা আর নীলিমার চোখের আড়াল হতে ঈশান ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল কবিরের পিঠে। হঠাৎ এমন থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গেল কবির। যখন থাপ্পড়ের আসল কারণটা বুঝতে পারল তখন কবির তার এক কান ধরে বলল, সরি ভাই। বিশ্বাস করো হঠাৎ করে তোমাকে দেখে খুশি হয়ে গিয়েছিলাম। তাই ভুলে এমনটা করে ফেলেছি। কবিরের কথা শেষ হতে না হতেই ঈশান বলে উঠল, যদি কোনোভাবে কোন সন্দেহ করত কবির, তাহলে তোমার অবস্থা খারাপ করে দিতাম আমি। এরকম বলদের মতো কাজ আর কখনো করবে না। আর শোনো আমি ছাদে যাচ্ছি, তুমি কিছুক্ষণ পরে চলে এসো ছাদে। এখন এখানেই থাকো। ঠিক আছে? কবিরও ঈশানের কথা মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। ঈশান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত ছাদে চলে গেল। সেখানে গিয়ে দেখে কৌনিকা ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে খুব মন দিয়ে আকাশ দেখছে। পরনে তার আকাশী রঙের কামিজ, সেলোয়ার আর ওড়নাটা ধবধবে সাদা রঙের।
মেয়েটা যেন আকাশের সাথে মিশে যাওয়ার বন্দোবস্ত করেছে পুরো দমে। ঈশান ধীরে ধীরে কৌনিকার পাশে গিয়ে দাঁড়াল। কৌনিকা আকাশ দেখতে এতটাই ব্যস্ত যে তার পাশে একজন এসে দাঁড়িয়েছে এটাও সে টের পায়নি। কৌনিকার মনোযোগ পাওয়ার জন্য হালকা করে কেশে উঠল ঈশান। হঠাৎ পাশ হতে কাশির শব্দ শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো কৌনিকা। পাশে তাকিয়ে ঈশানকে দেখতে পেয়ে আবারও আকাশ দেখায় মন দিল। হঠাৎ করে ঈশানকে একটা প্রশ্ন করে উঠল। কাল রাতের বিষয়টা নিয়ে কেন কাউকে কিছু জানালেন না আপনি? কৌনিকার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করে বসল ঈশান। খুব কি দরকার ছিল হাত দুটোর ক্ষতি করার? কি পেলেন এটা করে? ঈশানের কথা শুনে চোখের সামনে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হাত দুটো তুলে ধরল কৌনিকা। কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থেকে বলল, এখন আফসোস হচ্ছে খুব। শুধু শুধু এমনটা করলাম। ভুল মানুষের জন্য নিজের ক্ষতি করছিলাম আমি। কতটা বলদ হলে এরকম কাজ করে মানুষ। কৌনিকার বলা কথাগুলো শুনে ঈশান একনজরে তাকিয়ে থাকল তার দিকে। একটু থেমে আবারও বলে উঠল, আপনাকে আবারও ধন্যবাদ কাল রাতের ঘটনাটা কাউকে না বলার জন্য। এবার আর ঈশান চুপ করে থাকল না। ধীর কণ্ঠে বলে উঠল, 6 কি 8 মাসের একটা ভালোবাসার জন্য নিজের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন মিস কোন আইসক্রিম? তবে খুশি হলাম, দেরিতে হলেও আপনি বুঝেছেন ঠিকটা। ঈশানের কথা শুনে বেশ অবাক হল কৌনিকা। মাথা ঘুরিয়ে ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকিয়ে রইল কৌনিকা। কৌনিকার তাকানোর মানে বুঝে ঘাবড়ে গেল ঈশান। আমতা আমতা করে বলল, কবির বলেছে এসব। আমি জিজ্ঞেস করেছিলাম তাই। এভাবে তাকানোর কিছু নেই। এই কথাটা শুনে যখনই কিছু বলতে নিবে ঠিক তখনই কবির চলে আসে। কি নিয়ে কথা হচ্ছে শুনি? তারপর কৌনিকার দিকে তাকিয়ে বলল, একটা ফালতু ছেলের জন্য এরকম একটা কাজ করলে আপু? তোমাকে আমি আগেই বলেছিলাম এই ছেলে ভালো না, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিলে না। এখন দেখলে তো নিজ চোখে। যাই হোক, বাদ দেই এসব। তোমার মন এখনো খারাপ? আচ্ছা দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। কথাটা বলেই আবার নিচে চলে গেল কবির। কবিরের যাওয়া দেখে ঈশান কৌনিকাকে বলল, আপনার মন এখনো খারাপ মিস কোন আইসক্রিম? নিজের নামের বারবার এমন বিকৃতি শুনে চোখ মুখ কুঁচকে তাকালো ঈশানের দিকে। আচ্ছা, আমাকে মিস কোন আইসক্রিম বলে কেন ডাকা হয়? আমার তো ভালো একটা নাম আছে। নাকি নেই? কৌনিকার প্রশ্ন শুনে হালকা মুচকি হাসল ঈশান। এই প্রথম লোকটার মুখে হাসি দেখতে পেল কৌনিকা। এতক্ষণে ভালো করে খেয়াল করল ঈশানকে। ছেলেটা দেখতে মারাত্মক সুন্দর। খাড়া নাক, পাতলা গোলাপি ঠোঁট, মাথা ভর্তি ঘন কালো চুল, চোখগুলো বড় বড়। সবথেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে চোখের পাপড়িগুলো ভীষণ ঘন আর বড়। কৌনিকা ভেবে পায় না একটা ছেলের চোখের পাপড়ি এতটা সুন্দর হয় কি করে। কৌনিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখটা কৌনিকার খুব কাছে নিয়ে খুব ধীর কণ্ঠে বলল, কি দেখছেন এভাবে? হুম। ওহ, আপনার প্রশ্নের উত্তরটা শুনবেন না? আপনাকে এই নামে ডাকার কারণ হচ্ছে কোন আইসক্রিম আমার ভীষণ পছন্দের। আর কিছু জানতে চান? হঠাৎ একজনকে এতটা কাছে দেখে বেশ ঘাবড়ে যায় কৌনিকা। তাড়াতাড়ি করে সরে দাঁড়ায় সে। কৌনিকার এমন কাণ্ড দেখে মুখ টিপে হাসতে থাকে ঈশান। এরই মাঝে কবির সেখানে উপস্থিত হয় হাতে একখানা জিনিস নিয়ে। কবিরকে দেখে স্বাভাবিক হয়ে যায় দুজনেই। কিন্তু কবিরের হাতে থাকা জিনিসটা দেখে মুহূর্তে ঈশান ভ্রু দুটো কুঁচকে বলে ওঠে, এসবের মানে কি কবির? এটা কেন এনেছ এখানে? দুপুর গড়িয়ে বিকেলে পৌঁছে গিয়েছে সময়। এখন চারপাশের আবহাওয়াটা আরও দারুণ লাগছে। কৌনিকাদের ছাদটা বেশ বড়। পুরো ছাদ জুড়েই রয়েছে বিভিন্ন আকারের গাছপালা। বেশ শান্তিময় একটি স্থান। এই ছাদেরই একপাশে দাঁড়িয়ে আছে 3 জন ব্যক্তি।
হঠাৎ সব নীরবতা ভেঙে কবির বলল, আসলে আপুর মন খারাপ তো, তাই ভাবলাম তুমি যদি একটু গান গেয়ে শোনাও। আর গান শুনে যদি আপুর মন ভালো হয়ে যায়, তাই আপুর গিটারটা নিয়ে এলাম। কবিরের কথা শুনে ঈশান কৌনিকার দিকে তাকিয়ে বলল, আপনিও গান করেন নাকি? ঈশানের প্রশ্নে হালকা করে মাথা নাড়ল কৌনিকা, যার অর্থ হ্যাঁ, সেও গান করে। ঈশানের এমন প্রশ্ন করা দেখে ফিক করে হেসে দিল কবির। হঠাৎ কবিরের হাসার কারণ বুঝতে না পেরে তার দিকে কৌতূহল নিয়ে তাকালো কৌনিকা। কৌনিকাকে এভাবে তাকাতে দেখে কবির মাথা নেড়ে জানালো কিছু হয়নি। তারপর ঈশানের দিকে গিটারটা বাড়িয়ে দিয়ে বলল, নাও ভাই, শুরু করো এখন। ঈশান ও গিটারটা নিয়ে কিছুটা দূরে একটা বসার জায়গায় গিয়ে বসল। সে যেখানটায় গিয়ে বসেছে ঠিক তার পাশ লাগিয়েই রয়েছে একটি বেলি ফুলের গাছ। সেই বেলি ফুলের মিষ্টি গন্ধে ঈশান যেন আরো ডুবে যাচ্ছিল সবকিছুর মাঝে। নিজেকে সামলিয়ে ঠিকঠাক পজিশন নিয়ে বসল ঈশান। বাদামি গিটারের তারে মৃদু সুর তুলে তাকালো কৌনিকার দিকে। ধীরে ধীরে গানের বাক্যগুলো গাইতে শুরু করল ঈশান। চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই, ঝলসানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই, কার্নিশে আলতা মাখা মন, দিনেরা ঢলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে, জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। ঈশানের কণ্ঠ যে এত সুন্দর তা আগে ধারণা করেনি কৌনিকা। ভেবেছিল ভালো গায়, কিন্তু এতটা ভালো সেটা আশা করেনি। কৌনিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কবির ফিসফিস করে বলল, এই আপু, ভাইয়া অনেক সুন্দর গায় তাই না? আচ্ছা, এটা কি কাউকে ডেডিকেট করে গাইছে? কি মনে হয় তোমার? এই সময় কবিরের কথাগুলোকে অসহ্য লাগছে তার কাছে। তাই চাপা স্বরে ধমকিয়ে উঠল কৌনিকা, চুপচাপ শোন, বেশি কথা কেন বলিস? এরই মাঝে আবারও ঈশান গেয়ে উঠল, ক্ষতি নেই, কাছে না বলে কয় চলে এলে, দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে, প্রতিদিন সব সময়, দেখাদেখি হলে বড় ভালো হয়, চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই, ঝলসানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই, কার্নিশে আলতা মাখা মন, দিনেরা ঢলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে, জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। গানটা শেষ হতেই পাশ থেকে জোরে তালি দিয়ে উঠল কবির। কবিরের তালির শব্দে ধ্যান ভাঙল কৌনিকার। সে তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিল ঈশানের থেকে। ব্যাপারটা ঈশানের চোখ এড়াতে পড়ল না। আর এদিকে ঈশানের গানের প্রশংসা করা শুরু করে দিয়েছে কবির। কবিরের বিভিন্ন কথা শুনে মুচকি হেসে তার দিকে গিটারটা বাড়িয়ে দিল ঈশান। কবিরও গিটারটা নিয়ে চুপিসারে নিচে চলে গেল। কবির নিচে যেতেই ঈশান কৌনিকার দিকে তাকিয়ে বলল, মন ভালো হয়েছে মিস কোন আইসক্রিম? আবারও সেই অদ্ভুত সম্বোধন শুনে তার দিকে তাকালো কৌনিকা। এবার আর কিছু বলল না, শুধু বলল, আপনি দারুণ গান করেন, পছন্দ হয়েছে? হুম, বেশ লেগেছে। কৌনিকার এইটুকু প্রশংসাতেই যেন অনেক খুশি হয়ে গেল ঈশান। ঈশানকে চুপ থাকতে দেখে কৌনিকা আবারও বলল, এবার নিচে যাওয়া যাক, বিকেল বেলাও তো শেষ হতে চলল। আপনাকে সেদিন আমি মিথ্যে বলেছিলাম। আপনাকে বলেছিলাম আমার একজনকে ভালো লাগতো, তারপর আর লাগেনি। কিন্তু এমনটা নয়, আসলে আমি তাকে এখনো ভালোবাসি, তাও খুব করে।
হঠাৎ ঈশানের এমন কথা শুনে কিছুই বুঝল না কৌনিকা। তাও বলল, তাহলে সে ভাগ্যবতী নারী। আপনাদের জন্য শুভকামনা রইল। আসুন এবার নিচে যাই। সেদিনের পর কেটে গেল বেশ কয়েক মাস। এই কয় মাসের ভেতর সব আগের মতো হয়ে গেল। কৌনিকা ও আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। নিজের বোকামির জন্য এখন মাঝে মাঝেই আফসোস করে সে। তাই সেসব ভুলে আবার আগের জীবনে ফিরে এসেছে কৌনিকা। নিয়মিত ভার্সিটি যায় এখন। আগের সেই চঞ্চল কৌনিকাকে ফিরে পেয়ে তাসলিমা বেগম আর তোফাজ্জল আহমেদ দুজনেই খুব খুশি। আজকের আকাশে ভীষণ মেঘ জমেছে। মনে হচ্ছে খুব করে বৃষ্টি হবে। আজও ভার্সিটিতে এসেছে কৌনিকা। ক্লাস শেষ করে নোটস সংগ্রহ করে ক্যাম্পাস থেকে বের হতে তার বেশ দেরি হয়ে যায়। গেট দিয়ে বের হয়েছে কি হয়নি, অমনি ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন ক্যাম্পাসেও ফিরে যেতে পারবে না, কারণ যেতে যেতে কাক ভেজা হয়ে যাবে সে। তাই উপায় না পেয়ে পাশের টং দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নেয় কৌনিকা। এদিকে সেই দোকানের মালিক ও দোকান অফ করে চলে যাচ্ছিল। কৌনিকাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আরে কৌনিকা আম্মা যে, এই বৃষ্টিতে এখন বাসায় যাইবা কেমনে? তারপর নিজের হাতের ছাতাটার দিকে তাকিয়ে সেটা কৌনিকার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি বরং এক কাম করো, আমার ছাতাটা নিয়া যাও, আমি বৃষ্টি কমলে যামু গানে। সাথে সাথে কৌনিকা অমত জানাল, না কাকা, আমার লাগবে না, তুমিই বরং বাড়ি চলে যাও, আমার বেশ লাগছে এই বৃষ্টিটা। একটু কমলেই একটা রিকশা নিয়ে আমি চলে যাব। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমি সাবধানেই থাকব। এত করে জোর করার পরও যখন কৌনিকা ছাতাটা নিল না তখন বৃদ্ধা কিছুটা বাধ্য হয়েই চলে গেল। বৃদ্ধা চলে যেতেই হেসে ছাউনির নিচে তার ওপর পাশে চোখ রাখল কৌনিকা। সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠল। কৌনিকাকে এভাবে চমকাতে দেখে আবারও সেই মুচকি হাসিটা দিল ঈশান। ভয় পেয়েছিলেন মিস কোন আইসক্রিম? ঠিক কতদিন পর এই অদ্ভুত সম্বোধনটা শুনল তা জানা নেই কৌনিকার। কিন্তু এবার কেন জানি কোনো রাগ হল না তার। উল্টো সেও একটা হাসি দিয়ে বলল, খুব, এভাবে কেউ চমকে দেয় নাকি? কিন্তু আপনি এখানে কি করছেন? এবার ও কৌনিকার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো তাকেই আবার প্রশ্ন করে বসল, বৃষ্টি ভালোবাসেন? কৌনিকা ও ফতাফত উত্তর দিয়ে দিল, ভীষণ। আপনি পছন্দ করেন না বৃষ্টিকে? না, আমার এসব ভালো লাগে না। ঈশানের কথা শুনে বলদের মতো তাকিয়ে রইল কৌনিকা। আর মনে মনে ভাবল, এটা কি মানুষ? বৃষ্টি আবার কারো ভালো না লেগে থাকে নাকি? কৌনিকার ভাবনার মাঝে ঈশান আবার বলে উঠল, বৃষ্টিতে ভিজবেন? একের পর এক এমন অদ্ভুত কথা শুনে কৌনিকা এবার বলেই ফেলল, কি আজব মানুষ আপনি! এই বলেন বৃষ্টি ভালো লাগে না, আবার এই বলেন ভিজব কিনা? কৌনিকার কথা শুনে ফিক করে হেসে দিল ঈশান। তারপর কৌনিকার দিকে তাকিয়ে বলল, আজ হুট করে ভিজতে ইচ্ছে করছে। একা তো ভিজে মজা নেই, তাই আপনাকে জিজ্ঞেস করা। কৌনিকার ও খুব করে ইচ্ছে হচ্ছিল বৃষ্টিতে ভেজার, কিন্তু একা বলে আর ইচ্ছেটা পূরণ করেনি। তবে এখন একজনকে পেয়েছে, তাই আর কোনো কথার জন্য অপেক্ষা না করে কাঁধের একপাশে ঝুলানো ব্যাগটা ঈশানের কাছে দিয়ে রাস্তায় নেমে পড়ল সে। ভার্সিটি এলাকা হওয়ার কারণে রাস্তায় তেমন একটা গাড়ি নেই। দু একটা রিকশা যাচ্ছে, তাও অনেকক্ষণ পরপর। এই নির্জন রাস্তাতে বৃষ্টিতে ভিজতে দারুণ লাগছে কৌনিকার। কৌনিকার সাথে সাথে ঈশানও রাস্তাতে নেমে দাঁড়িয়েছে। তারা পাশাপাশি হাঁটছিল আর বৃষ্টিতে ভিজে বৃষ্টি বিলাস করছিল। হঠাৎ ঈশান কৌনিকাকে বলল, একটা গল্প শুনবেন মিস কোন আইসক্রিম? পা দিয়ে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি নিয়ে খেলছিল কৌনিকা। সেভাবে থেকেই উত্তর দিল, হু শুনব। বলে ফেলুন। কৌনিকাকে বাচ্চাদের মতো এভাবে খেলা করতে দেখে মুচকি হাসল ঈশান। কৌনিকার পরনে ছিল কালো রঙের একটা কুর্তি। বৃষ্টিতে ভেজার কারণে কালো রংটা আরও ফুটে উঠেছে গায়ে।
যার জন্য আরো মোহনীয় লাগছিল কৌনিকাকে। ঈশানকে চুপ করে থাকতে দেখে তার দিকে মাথা উঠিয়ে তাকালো কৌনিকা। কৌনিকাকে তাকাতে দেখে ঈশান স্বাভাবিক হয়ে বলল, আর খেলা লাগবে না, হাঁটতে হাঁটতে বলি, চলুন। কৌনিকাও খেলা বন্ধ করে ঈশানের পাশাপাশি হাঁটা ধরল। এই গল্পটার শুরু হয় বহু বছর আগে থেকে। গ্রীষ্মের কোনো এক বিকেলবেলা ৮ বছরের একটা মেয়ে পুতুল এসে ১৮ বছরের একটা ছেলের সামনে একটা পাকা আম ধরে দাঁড়িয়েছিল। ছেলেটা তখন সবে মাত্র তার অনুভূতিগুলো সঠিকভাবে বুঝতে শিখেছে। সেই বাচ্চাটার হাতে আমটা দেখে ছেলেটা প্রশ্ন করল, এই আম আমাকে কেন দিচ্ছিস তুই? এটা নিয়ে না তুই সবার সাথে ঝগড়া করলি? এখন এটা এনে আমাকে কেন দিচ্ছিস? ছেলেটার এমন প্রশ্নের বিপরীতে সেই বাচ্চাটা উত্তর দিল, কারণ আমি তোমাকে ভালোবাসি ঈশান ভাই। মা বলেছে আমরা যাকে সবথেকে বেশি ভালোবাসি তাকে আমাদের প্রিয় জিনিসটা দিয়ে দিতে। এইটুকু একটা মেয়ের কথাতে কি ছিল জানা ছিল না ছেলেটার। সেই যে মেয়েটার মায় পড়েছে, আজও সেখান থেকে উঠতে পারল না। অবশ্য ছেলেটা উঠতে চায়ও না। সেদিনের পর থেকে ছেলেটা আর ওই মেয়েটার বাসায় যায়নি। পুরোপুরি দেখা সাক্ষাৎ অফ করে দিয়েছিল। ভেবেছিল দূরে দূরে থাকলে হয়তো মেয়েটার কথাগুলো ভুলে থাকতে পারবে। কিন্তু যত দিন গিয়েছে ততই মেয়েটার কথা মাথায় ঘুরেছে। তারপর একদিন ছেলেটা ঠিক করল সে লুকিয়ে লুকিয়ে মেয়েটার উপর খেয়াল রাখবে। মেয়েটার কোনো ক্ষতি হতে দিবে না সে। মেয়েটার সামনে যাবে না, কারণ তার পিচ্ছির যে তখনও এরকম বাজে রাগ সহ্য করার ক্ষমতা হয়নি। সেই থেকেই ছেলেটা সবসময় মেয়েটাকে আগলে রাখত। আস্তে আস্তে ছেলেটার পড়ালেখা শেষ হয়ে গেল। মেয়েটাও বড় হতে লাগল। তারপর ছেলেটা তার বাবার সাথে তাদেরই কোম্পানি দেখাশোনা করতে লাগল। এত ব্যস্ততার মাঝে ছেলেটার মনে হচ্ছিল সে তার পিচ্ছির ঠিকমতো খেয়াল রাখতে পারছে না। তাই ছেলেটা মেয়েটার ফুপির ছেলেকে সব বলল। ওই ছেলেটাও রাজি হয়ে গেল। তারপর একদিন হঠাৎ ছেলেটি জানতে পারল তার পিচ্ছি একজনের মিথ্যে মায়াজালে জড়িয়ে পড়েছে। পিচ্ছির ভাইকে দিয়ে অনেকভাবে তাকে বুঝাতে চেয়েছিল যে ওই ছেলে ভালো না, কিন্তু সে বোঝেনি। তারপর আবার একদিন শুনল ওই বদ ছেলেটার বিয়ে হয়ে গিয়েছে, আর তার পুতুলও সেখানে গিয়েছে বিয়ে দেখতে। এটা শুনে সবকিছু রেখে ছুটে চলে গিয়েছিল সেখানে। তাও নিজেকে আড়াল করে রেখেছিল। কথা ছিল যা হবে পারিবারিকভাবেই। কিন্তু হুট করে একটা বিপদ ঘটাতে গিয়েছিল মেয়েটা, তাই বাধ্য হয়েই সামনে চলে আসে ছেলেটা। বহু বছর পর আবারও তাদের দেখা হল। কিন্তু মেয়েটা ছেলেটাকে চিনত না। তাই ছেলেটাও অপরিচিত সেজে অভিনয় করল। পরদিন ছেলেটা তার মায়ের কাছ থেকে শুনল মেয়েটা নাকি আরও কাণ্ড করেছে। তাই আবারও দেখতে চলে গেল তাদের বাড়ি। সেখানে গিয়েও আবার অভিনয় করল। সেদিনই ছেলেটা বাড়ি ফিরে তার মাকে সব বলে দিল। তার মা খুব খুশি হয়েছে এসব শুনে। সাথে সাথেই মেয়েটির মায়ের কাছে বলতে চাইল, কিন্তু ছেলেটি বারণ করল। কারণ সে এখন চায় সে নিজে তার পুতুলকে সব বলবে। তাই সে এসব বলতে চলেও এলো তার পুতুলের কাছে। এসে বলেও দিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তার পুতুল তাকে কি জবাব দিল? আপনি কি জানেন কিছু মিস কোন আইসক্রিম? এই ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে সবগুলো কথা শুনছিল আর নীরবে কান্না করছিল কৌনিকা। শেষের প্রশ্ন শুনে মাথা উঠিয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান কিছু বলছে না দেখে এবার শব্দ করেই কান্না করে উঠল কৌনিকা। কিছুক্ষণ পর নিজেই থেমে গেল। কৌনিকার কান্না থামতেই ঈশান আবার প্রশ্ন করল, আপনি এভাবে কান্না করলেন কেন? আমার বলা গল্পটা কি আপনার পছন্দ হয়নি? আন্টিকে বাসায় কবে পাঠাচ্ছেন? কৌনিকার এইটুকু কথাই যেন ছিল ঈশানকে শান্ত করার মন্ত্র। কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল কৌনিকার দিকে। তারপর মুখটা উঁচু করে উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাল। হঠাৎ করে কিছু একটা ভেবে তাড়াতাড়ি করে কৌনিকাকে বলল, আর 1 সেকেন্ডও না, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসুন। আর একটু এভাবে থাকলে নির্ঘাত জ্বর বাঁধিয়ে ছাড়বেন।
কেন আপনি আছেন না? আপনি যত্ন করে সুস্থ করে তুলবেন। কৌনিকার কাছ থেকে এমন কথা শুনে হেসে দিল ঈশান। হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। মিস কোন আইসক্রিম, আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিলেন? ওয়াও, এই আমি রাজি। ঈশানের এমন আজগুবি কথা শুনে হা করে তাকিয়ে থাকল কৌনিকা। একটু পর সে বলল, আমি আপনাকে কখন বিয়ের প্রপোজাল দিলাম? আপনিই তো আমাকে এসব বললেন। আমি কি একবারও বলেছি মেয়েটা আপনি বা ছেলেটা আমি? আমি তো একটা গল্প শুনিয়েছি শুধু। ঈশানের এমন কথা শুনে বেশ চটে গেল কৌনিকা। এতদিন জানতাম আপনি মানুষটা খিটখিটে মেজাজের, কিন্তু আজ জানলাম আপনি একটা বদলোক। আমার সাথে আর কখনো কথা বলবেন না। থাকুন আপনি। কথাটা বলেই চলে যাচ্ছিল কৌনিকা। সাথে সাথে তার ডান হাত টেনে ধরল ঈশান। হাত ধরাতে পেছনে তাকিয়ে কিছু বলবে তার আগেই ঈশান বলল, আরে বাবা, মজা করেছি। আর আপনি যদি বিয়ের জন্য বলেও থাকেন তাহলে কি হয়েছে? খালি আমার শখটা পূরণ হয়েছে যে আমার বউ আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। ভেবেছিল এই ছেলে হয়তো ভালো হয়ে গিয়েছে, কিন্তু না, আবারও সেই একই কথা। এবার হাত ঝাড়া দিয়ে কিছু না বলেই চলে যেতে নিল কৌনিকা। সাথে সাথে ঈশান আবারও বলে উঠল, মিস কোন আইসক্রিম, সরি, আর মজা করব না সত্যি। কিন্তু ঈশানের আর কোনো কথাই শুনল না কৌনিকা। যখন চলে যাচ্ছিল তখন পেছনে থেকে ঈশান বলে উঠল, এই কোন, সত্যি আর করব না এমন মজা। তাও যেও না প্লিজ। দেখো এবার সত্যি জ্বর এসে যাবে কিন্তু। গাড়িতে ওঠো প্লিজ। এই প্রথম ঈশানের মুখে নিজের নাম সাথে তুমি সম্বোধন শুনে আবেগপ্রবণ হয়ে পড়ল কৌনিকা। ধীরে ধীরে ঈশানের কাছে গিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, সবসময় এভাবেই আমার অভিমান ভাঙিয়ে দিন। আর আমার সাথে থেকে যাবেন সারা জীবন, আর কিছু চাই না আমার। ঈশান ও মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। দারুণ এক প্রেমকাহিনীর সাক্ষী থাকল এই প্রকৃতি। এই বৃষ্টি যেন তাদের ভালোবাসার প্রধান সাক্ষী হয়ে রইল। তাই তো বলা হয়, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। যেভাবেই হোক না কেন, তা ঠিক তোমার কাছেই চলে আসবে। ঈশান, কৌনিকাও এরকমই এক সত্যিকারের ভালোবাসার মাধ্যমে ঈশানকোণ সৃষ্টি করে গেল। সমাপ্ত।